যে ছবি আমি এই মুহূর্তে দেখাচ্ছি, একেবারে নির্দিষ্টভাবে যে যে আইনজীবী দাঁড়ানোর চেষ্টা করেছেন সিনেমার মতন, রিগান আচার্য চিন্ময় প্রভুর আইনজীবী, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, ঘর ভাঙচুর করা হয়েছে, চিন্ময়ের হয়ে লড়লেই টার্গেট। দেখুন এই অবস্থা এই মুহূর্তে, মানে আমি সিনেমা দেখেছি, ফিরদৌস শামীম বহু বলিউডের সিনেমাতে দেখেছি, কোনো আন্ডারওয়ার্ল্ডের ডনের বিরুদ্ধে কোনো আইনজীবী দাঁড়াতে চাইছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে থ্রেট করা হচ্ছে, তারপরে পুলিশ প্রশাসন দেশ যখন জানতে পারছে নতুন আইনজীবী আসছে, এক অসহায় পরিস্থিতি যেখানে দেশের সর্বোচ্চ কর্তা এবং জুডিশিয়ারি বোধহয় কোল্যাপস করে গেছে। আমি বলতে বাধ্য হচ্ছে, আমার ইমেন্স রেসপেক্ট আছে, অসম্ভব শ্রদ্ধা রয়েছে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো দেশের জুডিশিয়ারি বা আইন ব্যবস্থার প্রতি, কিন্তু তারপরেও আমি বলতে বাধ্য হচ্ছি এখন রাত প্রায় 8:30 ভারতে বাজে, আমি এখনও খবর পেলাম না সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা বাংলাদেশের স্বতঃপ্রণোদিতভাবে এই মামলাটি নিলেন এবং সুপ্রিম কোর্টের কোনো আইনজীবী চট্টগ্রামে ড্রাইভ করে এই মুহূর্তে এসে নতুন করে ওয়াকালাতনামা সই করে এই মামলাটি কালকে যাতে ইমিডিয়েটলি প্লেস করা যায় তার ব্যবস্থা করছেন। ভারতবর্ষে কিন্তু ইনস্ট্যান্স আছে, একজন সন্ত্রাসবাদীর ফাঁসি হবে কি হবে না সেটা বিচার করার জন্য, তুল্যমূল্য বিচার এবং তর্ক করার জন্য মধ্যরাতে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট খুলেছে। আমাদের দেশে যদি এটা হতে পারে, বাংলাদেশ তো স্বাধীন নাকি, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ নাকি, কেন হবে না? ফিরদৌস শামীম, দেখুন আমি প্রথমে কতগুলো একদম তত্ত্বগত কথা বলি। দেখুন যে কোনো গণতান্ত্রিক কাঠামোয়, সে বাংলাদেশ হতে পারে, ভারতবর্ষ হতে পারে, বা বিশ্বের যে কোনো প্রান্তে, গণতান্ত্রিক কাঠামোয় মূলত 3টে উইংস থাকে, একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে লেজিসলেটিভ, একটা হচ্ছে জুডিশিয়ারি। এই এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভের মধ্যে ওয়াটারশেড এরিয়া আছে, অর্থাৎ ধরুন একজন এমএলএ তিনি মন্ত্রী হতে পারেন যদি শাসক দলের হন, অতএব তিনি কি হবেন, তিনি হবেন টেম্পোরারি এক্সিকিউটিভ বা পলিটিক্যাল এক্সিকিউটিভ তিনি যদি মন্ত্রী হন। আইএসরা হচ্ছে পার্মানেন্ট এক্সিকিউটিভ। এদের মধ্যে ওয়াটারশেড এরিয়া আছে, কারণ হচ্ছে যে যিনি মন্ত্রী তিনি আবার একদিকে এমএলএ। এবার বিভিন্ন সময় ক্ষমতার এই শিফটমেন্টের জন্য বিভিন্ন ধরনের প্রশাসনিক অব্যবস্থা চলে, কিন্তু এই গণতান্ত্রিক ব্যবস্থা যদি ঠিক রাখতে হয় তাহলে সেপারেশন অফ পাওয়ারের কনসেপ্টকে আপহেল্ড করার জন্য জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স থাকা অত্যন্ত জরুরি। আমি সব থেকে বেশি উদ্বিগ্ন হয়েছি অন্ততপক্ষে এই চিন্ময় প্রভুর এই যে আইনজীবী দাঁড়াতে পারবে না, এরপরেও সুপ্রিম মানে বাংলাদেশের যে বিচার ব্যবস্থার নিশ্চিততা, আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দিতে চাইবো আপনাদের। দেখবেন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সেই কানায়া কুমারকে যখন দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে যখন ওই মারা হচ্ছিল, সেদিনই কিন্তু সুপ্রিম কোর্ট সেই সময় দাঁড়িয়ে একজন বয়স্ক এবং এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম সেরা আইনজীবী মানে কপিল সিব্বল, তাকে কিন্তু সুপ্রিম কোর্ট পাঠিয়েছিল পাটিয়ালা হাউস কোর্টে, মানে কপিল সিব্বল সহ বেশ কয়েকজন আইনজীবীকে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের ভূমিকা, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির এটা হচ্ছে অ্যাক্ট। আমি বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির অ্যাক্ট দেখতে পাচ্ছি না, যেটা আমাকে সব থেকে বেশি উদ্বিগ্ন করছে। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে যদি জুডিশিয়ারি বাংলাদেশে আসলে এই অব্যবস্থাটা চলছে কেন? দেখুন যে কোনো গণতান্ত্রিক কাঠামোর মূল কথাই হচ্ছে একটি নির্বাচিত সরকার। বাংলাদেশে কি হয়েছে, বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে এই মুহূর্তে এমন একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে যার কোনো মানে সে কোনো নির্বাচিত সরকার নয়, মানে জনগণ একটি নির্বাচিত সরকারকে হটিয়ে দিল, তারপরে জনগণ কিন্তু আর কোনো সরকার নির্বাচিত করেনি, এদের মধ্য থেকে নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে বেসিক্যালি বসে গেছে এবং সকলে ওই একটা মানে হুজুগে একজনকে এনে বসিয়ে দিয়ে মানে বাংলাদেশটা সঠিকভাবে চলবে এইভাবে তো গণতান্ত্রিক ব্যবস্থা চলতে পারে না। ফিরদৌস শামীম, অনেকেই আপনার চারপাশে আছেন, অনেকেই আপনার সতীর্থ বা পরিচালক রাজনীতিবিদ আছেন, তারা কিন্তু মুখ ফুটে এটা বলছেন না যে যেটা হচ্ছে খুব ভুল। একদম। এবার আমি ময়ূক একটু বলে দিই, এবার এই যদি গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধের মূল কথা কি? এক হচ্ছে নির্বাচিত সরকার, দ্বিতীয় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। বাংলাদেশে যদি নির্বাচিত সরকার না থাকে, জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্ট না হলে, তাহলে যেটা ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বাংলাদেশে যা ঘটছে আমি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে যাচ্ছি, তার কারণ যদি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি না থাকে, যদি নির্বাচিত সরকার না থাকে, তাহলে এই বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ার সমূহ সম্ভাবনা আছে এবং সেই রাষ্ট্র ব্যবস্থা যেহেতু ভেঙে পড়ার সমূহ সম্ভাবনা আছে, আমি মনে করি দেখুন আমরা আজ যাই পারি না কেন, আমরা কখনো প্রতিবেশী পরিবর্তন করতে পারবো, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের প্রাথমিক দায় প্রতিবাদ করতে পারি এবং প্রতিবাদের জায়গা আছে, কিন্তু তারপরেও প্রতিবাদ করছে না পরমব্রত চট্টোপাধ্যায়, প্রতিবাদ করছেন না সেই সমস্ত বিশাল বড় বড় তারকা ইন্টেলেকচুয়াল যারা অন্যান্য প্রত্যেকটা
অন্যান্য প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলেন। এখন তারা বাংলাদেশ নিয়ে কোনো মুখ খুলবেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।